প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম দাঙ্গা। এখন শুরু করছি ষষ্ঠ অংশ। 11। টিম হর্সগুলোকে হারলেস পরালো সেন। ওয়াগনের সাথে জুড়ল। করালের পাশ ঘেঁষে দরজার ওপাশে খড়ের গাদার কাছে নিয়ে গেল ওটাকে। স্টকটা এখনো শেষ করা হয়ে ওঠেনি। ইন্ডিয়ানদের নিয়ে ঝামেলা শুরু হয়ে না গেলে গতকালই শেষ করে ফেলতো ও কাজটা। রশি খুলে নিয়ে ফর্কের সাহায্যে ওয়াগন থেকে স্টাকে খড় ছুঁড়ে মারতে লাগলো ও। এক নাগারে কিছুক্ষণ কাজ করে থেমে কম্বল থেকে ঘাম মুছল। গরম লাগছে খুব। চকিতে সূর্যের দিকে তাকালো। মেঘহীন আকাশ বেয়ে তত্তর করে উঠে আসছে ওটা। রোদের তীক্ষ্ণতা বলে দিচ্ছে দিনটা হবে ঝলসানো গরমের। পূব দিকে পর্বতের গায়ে লেগে থাকা গাঢ় মেঘের চিহ্ন নেই আজ। গতকাল হাড় কাঁপানো ঠান্ডা বাতাস শীতের আগাম আভাস দিচ্ছিল। অক্টোবরের প্রথম সপ্তাহে গরম লাগাটা অস্বাভাবিক কিছু নয়, এটাই আসলে নিয়ম। শীত নামবে মাসের শেষ দিকে, কিন্তু সেনের মনে হচ্ছে শীতটা আগেভাগে নামলেই যেন ভালো হতো। মন চাইছে এখন থেকেই শীত আর তার সাথে তুষারপাত শুরু হয়ে যাক। তাহলে উতেরা খুব একটা সুবিধে করতে পারবে না। ঠান্ডায় জমে গেলে তাদের লড়াইয়ের ইচ্ছে কমে যাবে। কিন্তু গরমের দিনে সে আশা নেই। গ্রীষ্মে সব কিছু শুকিয়ে থাকে কাঠ হয়ে আছে। মুহূর্তের অসতর্কতায় ইন্ডিয়ানরা যদি কেবিনে আগুন ধরিয়ে দেবার সুযোগ পায়, তাহলে ওদের হাত থেকে বাঁচার কোনো পথ থাকবে না। তবে সেটা যখন হয় তখন দেখা যাবে। উদ্বেগ থাকলেও তা নিয়ে এখনই ব্যস্ত হয়ে পড়ার কোনো মানে নেই। এখন সামনে যা আছে তাই করতে হবে। ওয়াগন খালি করে খড়ের গাদা সাজিয়ে তারপর ইন্ডিয়ান হামলার প্রতিরোধে সম্ভাব্য আর কি কি ব্যবস্থা নেওয়া যায় সেদিকে দৃষ্টি দিতে হবে। কাজ করতে করতে নদীর ওপারে উইল ঝোপের দিকে চাইল। ওর উদ্বেগের মাত্রা বাড়ছে। পিটার লয়েস ও টনি হাইটকে জুলির কেবিনে যেতে দেয়াটা ঠিক হয়েছে কিনা কে জানে। এ মুহূর্তে কাছাকাছি থাকা উটেদের সহজ শিকারে পরিণত হতে পারে ওরা। এদিকে তারা না থাকায় ওর নিজের কেবিনের নিরাপত্তাও কমে গেছে অনেকটা। ব্রেডওয়াল আর জব লল্যান্ডকে করালের কাছে দাঁড়িয়ে নিচু স্বরে কথা বলতে দেখলো ও। কি নিয়ে কথা বলছে দূর থেকে শুনতে পারছে না। একান্ত আলোচনার বিষয়টা কি হতে পারে তাও আঁচ করতে পারছে না। তবে মাঝে মধ্যে যেভাবে আর চোখে চাইছে ওর দিকে, তাতে বোঝা যায় ব্যাপারটা নেহাত বিশৃঙ্খলাপ নয়। এর মধ্যে কিছু আছে, এর মধ্যে কিন্তু আছে। মনে হচ্ছে আলোচনাটা ওকে নিয়েই, এবং অবশ্যই ওর বিরুদ্ধে। দুজনের ভাবভঙ্গি দেখে অবাধ্য ও অপদার্থ দুই স্কুল ছাত্রের মতো কিভাবে শিক্ষককে ফাঁকি দেওয়া যায় সে মতলব ভাবছে। হাসি পেল সেনের, কিন্তু হাসতে গিয়ে বিরক্তিত ভুরু কুচকালো। অসহ্য ঠেকছে ওর লোক দুটোকে। অপদার্থের চূড়ান্ত। এই মুহূর্তে যদি ইন্ডিয়ানরা কেবিনে হামলা করে লোক দুটো ওর কোনো কাজেই আসবে না। ওয়াল অলস অসহিষ্ণু, নিজের জন্যে দরকারি কাজটাও ঠিকমতো করতে পারে না। লল্যান্ড বাচাল বোকাও। নিজের অক্ষমতা ঢাকতে বড় বড় কথা বলা ছাড়া আর কিছু করা সম্ভব নয় ওর পক্ষে। স্বস্তির ব্যাপার হলো ইন্ডিয়ানদের ঝামেলা কাটার পর চলে যাবে লোকটা, কিন্তু ওয়াল যাবে না, থেকেই যাবে মেয়ে জামাইয়ের কাছে। স্টকে আবার খড় তুলতে শুরু করলো সেন।
ওর মন মেজাজ খারাপ হয়ে উঠতে শুরু করেছে। বিতৃষ্ণা বোধ করছে ব্রেড ওয়ালের মতো একটা অপদার্থের বোঝা বইতে হবে ভেবে। কিন্তু লোকটা ফ্লোরার বাবা, ওর ভাবি শ্বশুর। ফ্লোরাকে পেতে হলে বোঝাটা তাকে বইতেই হবে। ফর্কটা খড়ের গাদায় গুজে সোজা হলো ও। লয়েস আর টনির জন্যে উদ্বেগ বোধ করছে। বারবার চোখ চলে যাচ্ছে ওরা যেদিক থেকে আসবে সেদিকে। মনের ভেতর কেমন কু গাইছে। ওরা যদি ইন্ডিয়ানদের খপ্পরে পড়ে তাহলে বেঁচে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আর সেরকম কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবে না ও। ওখানে অবশ্য ও পাঠায়, ওদের অবশ্য ও পাঠায়নি। প্রস্তাবটা ছিল জুলির, তবু সেটা ওর সম্মতিতেই হয়েছে। ও রাজি না হলে জুলি জবরদস্তি করতো না নিশ্চয়। কারণ জুলি যত একগুঁয়ে আর উগ্র মেজাজেই হোক, জানে এ পরিস্থিতিতে ওরা সবাই সেনের নেতৃত্বেই। যে কারো কাছ থেকে যে প্রস্তাবই আসুক, চূড়ান্ত মতামত দেবার দায়িত্ব ও অধিকার কেবল তারই। ওয়াগন থেকে নামলো, রাইফেলটা তুলে নিয়ে করালে ঢুকে কালো গেল্ডিংয়ের পিঠে স্যাডল চাপালো। বেরিয়ে এলো ওটাকে নিয়ে। ওয়াগনের পাশে এসে দাঁড়ালো ঘোড়াসহ। ভাবছে, বুঝতে পারছে না ঠিক কি করা উচিত। ও কি টনিদের খোঁজে বেরিয়ে পড়বে নাকি কেবিনে থাকবে? সাধারণত যুক্তিতেই বোঝা যায় উথেরা যদি হামলা করতে চায় তাহলে কেবিনেই করবে, কারণ কেবিনে প্রচুর ঘোড়া, অস্ত্রশস্ত্র, আর এ দুটোর উপরই তাদের সবচেয়ে বেশি লোভ। তবে এরকম যুক্তি কেবল বৈষয়িক বুদ্ধিসম্পন্ন হিসেবেই ইন্ডিয়ানদের জন্যেই, কিন্তু কম বয়সীরা ওসব হিসেবের ধার ধারতে যাবে না। তারা খুঁজবে উত্তেজনা, এবং সেজন্যে তারা আগে খুন খারাপিকে বেছে নেবে। টনি আর লয়েস একদল ইন্ডিয়ান ছোকরার জন্যে খুব সহজ শিকার। হাতের কাছে এমন সহজ শিকার পেলে এমনকি বয়স্করাও ঘোরাচুরি কিংবা লুটপাটের ব্যাপারটা কিছুক্ষণের জন্য স্থগিত রাখতে পারে। সেন সাদাসিধে মানুষ, গোলমাল বা ঝামেলা খুঁজে বেড়ানোর ব্যাপারটা ওর ধাতে নেই। কিন্তু এখানে গোলমাল নিজেই ওকে খুঁজে নিয়েছে। উতেদের সাথে ও সহজ সম্পর্কে বিশ্বাসী। ওরা ওদের মতো থাকুক, ওর তাতে আপত্তি নেই। কিন্তু কথা হলো ওকেও ও থাকতে দিতে হবে ওর মতো। ও এখন ওদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে, সেটা খুন করার জন্যে নয়, নিজেকে রক্ষা করার জন্যে। একই কথা খাটে জুলি হাইড, এমনকি ফ্লোরার ক্ষেত্রেও। এরা কেউই ইন্ডিয়ান বিরোধী নয়, কিন্তু এখন ইন্ডিয়ানরাই বাধ্য করেছে ওদের দিকে রাইফেল উঁচানোর জন্যে। আচমকা নদীর দিকে নদীর উত্তেজনা আচমকা নদীর উজানে গুলি শব্দ শোনা গেল। সেনের ইতস্তত ভাব কেটে গেল। সিদ্ধান্ত নিয়ে ফেলল ও। এক লাফে কালো গেল্ডিংয়ের পিঠে চাপল। কোনো সন্দেহ নেই, লয়েস আর টনির উপর উতেরা হামলা করেছে। আক্রান্ত হয়েছে ওরা। সুতরাং সব কিছু ফেলে আগে ওদের সাহায্যে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু এরই মধ্যে যদি ওরা কেবিনে হামলা করে বসে। একটু থমকালো, পরক্ষণেই কাঁধ ঝাঁকালো। অতটা নাও হতে পারে, আর হলেও কেবিনে যথেষ্ট অস্ত্র আর অ্যামুনেশন অ্যামুনেশন আছে। জুলি হাইট আর ফ্লোরা ছেড়ে কথা কইবে না। সহজেই কেবিনের ধারে কাছে ঘেঁষতে দেবে না কাউকে। আর তার সাথে ওই দুই অকর্মা যদি এক আধটা গুলিও ছুটতে পারে তাহলেই হবে। কারণ কেবিনটা সুরক্ষিত। আগুন লাগানো ছাড়া ভেতরের মানুষদের কবজা করা সহজে সম্ভব হবে না। ব্রেডকে ডেকে টিম হর্সগুলো ওয়াগন থেকে সরিয়ে করালে ঢোকাতে বলল। গেল্ডিংয়ের পেটে স্পার দাবানোর আগে
দরজার বাইরে জুলিকে দেখল পাংশু মুখে দাঁড়িয়ে আছে। টনির কিছু হলে ভাবলো মনে মনে, মহিলা স্রেফ পাগল হয়ে যাবে। ছেলেটার সাথে সারাক্ষণই খিটিমিটি করে থাকে ও, কিন্তু এটাও জানে নাতি ছাড়া ওর বেঁচে থাকার কোনো মানে নেই। হাতের ইশারায় ওকে আশ্বস্ত করার চেষ্টা করলো সে। তারপর বেরিয়ে গেল ঘোড়া নিয়ে। জুলির খামারের কাছে এসে অবাক হলো ও। কোথাও কেউ নেই, কোনো কিছু নড়াচড়ার আভাসও পাওয়া যাচ্ছে না। কেবিনটা দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়। তাহলে একটা কথা মনে হতেই আতঙ্কে বুক কেঁপে উঠল ওর। তাহলে কি টনি আর লয়েস কোনো সুযোগই পায়নি? ওরা টের পাবার আগেই কি খুন হয়ে গেছে ইন্ডিয়ানদের হাতে? ঘোড়া ঘুরিয়ে নিজের কেবিনের উদ্দেশ্যে ছোটার কথা ভাবল সেন। ওর মনে হলো টনিদের খুন করে কেবিনের মধ্যে কিংবা বার্নের কাছে ঘাপটি মেরে লুকিয়ে আছে ইন্ডিয়ানরা, ওর জন্যে অপেক্ষা করছে। জানে টনিদের খোঁজে কেউ না কেউ আসবেই। তাই ত্বককে অবশ্যই উঠল ওর হাত পা। ভেবে অবশ্যই উঠল ওর হাত পা। ও যদি উতেদের হাতে মারা যায় তাহলে ফ্লোরার কি হবে? কিন্তু এদিকে আবার টনিদের ভাগ্যে কি ঘটছে তাও বা না জেনে যায় কি করে? পরবর্তী সেকেন্ড সিদ্ধান্তহীনতায় ভুগল। হঠাৎ বাম দিক ওকে ওয়াগন চলার শব্দ কানে আসতে ওদিকে তাকালো। বাম দিক থেকে ওয়াগন চলার শব্দে কানে আসতে ওদিকে তাকালো। ঘাড় ফিরিয়ে ওদিকে তাকাতেই মুখ উজ্জ্বল হয়ে উঠল ওর। জুলির ওয়াগনটাকে দেখল। প্রবল ঝাঁকি খেতে খেতে দুরন্ত গতিতে ছুটেছে ওয়াগনটা। ঘরের ওপাশে চলে যাচ্ছে। প্রাণপণে ছুটেছে টিম হর্স দুটো। সমানে গুলি চালাচ্ছে টনি। ওর পাশে একটা লোক বসা, আরেকজন ঘোড়া নিয়ে যাচ্ছে পিছু পিছু। যে পথে এসেছে সে পথে না গিয়ে ওয়াগনটা ওদিকে কেন যে যাচ্ছে বুঝতে পারল না সেন। ওদিকে উঁচু নিচু ভূমি, অবশ্য ওখান দিয়েও ওর কেবিনে পৌঁছা যাবে। তবু সুস্থ মাথায় কেউ নদীর পাড়ের মসৃণ পথ রেখে ওখান দিয়ে যেতে চাইবে না। ব্যাপারটা বুঝতে অসুবিধে হলো না সেনের। টনি আসলে ভয় পেয়েছে। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে ছেলেটা। যদিও তার কোনো কারণ দেখা যাচ্ছে না। সে অবাক হয়ে ভাবল, লয়েস তাকে কিছু বলছে না কেন? ও যেভাবে চালাচ্ছে তাতে ঝাঁকি খেতে খেতে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে ওয়াগন। তাতে টনি নিজে এবং ওয়াগনে ওর পাশে যে বসেছে মারা যেতে পারে। তাছাড়া ঘোড়াগুলোরও তো জান বেরিয়ে যাবে এভাবে ছোটাতে থাকলে। রাস্তা থেকে গেল্ডিংকে নামিয়ে সেও ছুটল ওদের লক্ষ্য করে। কিন্তু যখন ওয়াগনের কাছাকাছি পৌঁছলো তখন ওর নিজের কেবিনের শখানেক গজের মধ্যে পৌঁছে গেছে ওটা। থামো, চিৎকার করলো সে টনির উদ্দেশ্যে। থামো বলছি টনি, তোমাকে কেউই পিছু ধাওয়া করছে না। কিন্তু পেছন ফিরল না ছেলেটা। ঘোড়ার পিঠে চাবুক আছড়াতে আছড়াতে বলল, ইঞ্জুন ইঞ্জুন, ওরা আসছে। অল্পের জন্যে বেঁচে গেছি আমরা। ওর পাশের লোকটাকে এবার চিনতে পারল সেন। দোকানদার রিক পল। পাশে যে ঘোড়ায় বসা ও পিটার লয়েস। ঘোড়াটা নিশ্চয় পলের। আরে থামো, আবার চেঁচালো সে। কিন্তু টনির মধ্যে থামানোর লক্ষণ না দেখে কর্কশ্বরে ধমকে উঠল, থামাও বলছি, ভিতুর ডিম কোথাকার। নইলে আমি এসে ঘোড়ার চাবুকটাই ওড়াবো তোমার পিঠে। এবার কাজ হলো। রোপ লাইনে ঢিল দিল টনি। আস্তে আস্তে কমে এলো ওয়াগনের গতি।
ওয়াগনের পাশে চলে গেল সেন। টিম হর্সগুলোর দিকে তাকালো। হাঁপাচ্ছে জন্তু দুটো, যেন এখনই বেরিয়ে যাবে ওগুলোর দম। সারা গা ঘামে ভিজে একসা। কড়া চোখে টনির দিকে চাইল সেন। গতকাল ব্রেড যা করেছিল, এখন তুমিও তা করলে। ওকে না হয় ইন্ডিয়ানরা তাড়া করেছিল, কিন্তু তোমার সমস্যা কি? ভূতের তাড়া খেয়েছিলে নাকি? সামনের সমতল ভূমির ওপারে নদীর দিকে তাকালো টনি। কিছু বলার জন্য মুখ খুলতে গেল, কিন্তু সাথে সাথে চুপ মেরে গেল। ওর মুখ লাল হয়ে উঠতে শুরু করেছে লজ্জায়। অভিমানেও হতে পারে। তবে জবাবটা দিল দোকানদার। ওরা আমাদের উপর হামলা করতে এসেছিল অস্টিন। কেবিনে ঢুকতে যাচ্ছিল, কিন্তু ওই ছেলে আর হাত তুলে লয়েসকে দেখালো। ওই লোক ওদের রুখে দিয়েছে। ওরা পটেটো খেতে ছিল। আমরা যে বেঁচে আসতে পেরেছি, এটাই আশ্চর্যের। সেনের গেল্ডিংয়ের পাশেই নিজের ঘোড়া থামিয়েছে লয়েস। মৃদুস্বরে বলল, টনি ঠিক কাজটাই করেছে সেন। ওকে ধন্যবাদ দেওয়া উচিত। ঘোড়ার চেয়ে ও আমাদের প্রাণ বাঁচানোটাকেই জরুরি মনে করেছে। ফিরে ধর্মপ্রচারকের দিকে চাইল সেন। দেখল ওকে। আতঙ্ক বা ভয়ের কোনো ছাপ নেই ওর মুখে। হয়তো টনিও ভীত হয়নি। ভয় নয়, বরং ওর যুক্তিবোধ থেকেই কাজটা করেছে। একটু ভাবল, তারপর টনির দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, ঠিক আছে বাছা, এবার ব্যাপারটা আসলে কি আমাকে খুলে বলো। ওর দিকে তাকালো এবার টনি। জিভ দিয়ে চেটে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিল। তারপর বলল, পটেটো খেতে কাজ করছিলাম আমরা। ওরা ওপারের উইলোর জঙ্গল থেকে বেরিয়ে আমাদের দিকে আসছিল। প্রথমে টেরই পাইনি। এরপর হুঙ্কার ছেড়ে ওরা ধেয়ে এলো আমাদের দিকে। তবে আমরা ওদের হারিয়ে দিয়েছি। আসলে ওরা হয়তো আমাদের কাছ থেকে কোনো প্রতিরোধ আশা করেনি, কিংবা আমরা থাকতে পারি এটা বুঝতে পারেনি। হতে পারে ওরা রিক পলকে খুন করার জন্যে এসেছিল। তবে আমরা ওদের হারিয়ে দিয়েছি। ওদের কাউকে মারতে পেরেছে কিনা জানি না, তবে 2-3 জন আহত হয়েছে। সমস্যা হলো, আমরা বুঝতে পারছিলাম না ওরা এরপর কি করবে। ওরা নদী পেরিয়ে উইলো বনে ঢুকে গিয়েছিল আবার। নদীর দিকে তাকালো টনি। আমার মনে হয়েছে এরা এর শোধ নিতে চাইবে। সেজন্যে অ্যাম্বুশ করবে নিজেদের সুবিধাজনক জায়গা থেকে। নদীর যেখানে বাঁক, সেখানে জঙ্গলটা প্রায় রাস্তার সাথেই। অ্যাম্বুশের জন্যে জায়গাটা ভালো, তাই আমি ওদিক দিয়ে আসার ভরসা পাইনি। কোনাকুনি পথ ধরেছি, যদিও এটা ঠিক পথ নয়। তাছাড়াও, একটু থেমে আবার বলল, আমরা পথ পাল্টেছি টের পেয়ে ওরা আমাদের পিছু নিতে পারে। তাই চেয়েছি যত শীঘ্র সম্ভব এখানে পৌঁছতে। এজন্যেই থেমে গেল। চমৎকার কাজ দেখিয়েছ তুমি টনি। ছেলেটার প্রশংসা করল সেন। দারুণ বুদ্ধি ও সাহসের কাজ। এখন যাও, আর তাড়াহুড়োর দরকার নেই। কেবিনে গিয়ে ঘোড়াগুলোর যত্ন নিও। ঠিক আছে। হাসি ফুটল টনির মুখে। ওয়াগন চলতে শুরু করলো আবার। পিটার লয়েসের কাছে সেন গেল। জিজ্ঞেস করলো, পলকে পেলে কোথায় লয়েস? লোকটা আমরা যাবার আগে থেকেই বাড়ির ভেতর লুকিয়েছিল। ও বলেছে ওকে ইন্ডিয়ানরা তাড়া করেছিল। ওরা আমাদের উপর হামলা করতে গিয়েছিল। আমি আর টনি ভয়ে পিট্টান দেব ভেবেছিল। আমরা রুখে দাঁড়াবো বুঝতেই পারেনি। অবস্থা সুবিধের নয় বুঝতে পেরে ওরা পিছু হটে উইলো বনে গিয়ে ঢোকে। সম্ভবত সশস্ত্র 2 জনের বিরুদ্ধে লড়ার সাহস পায়নি। ওরা যে ওর পিছু নিয়েছে সেটা গতরাতেই বুঝতে পেরেছিল পল। নইলে এভাবে হন্তদন্ত হয়ে পালিয়ে যেত না।
আমারও তাই ধারণা। একটু থামলো লয়েস, ইতস্তত করল, তারপর বলে ফেলল, ছেলেটার সঙ্গে তুমি খুব রুড আচরণ করেছ সেন। সেটা ওর প্রাপ্য ছিল না। ইন্ডিয়ানরা হামলা করতে এলে একটু না ঘাবড়ে পটেটো খেতে শুয়ে পড়ে গুলি চালিয়েছে ও, যেন তুখোড় যোদ্ধা। আগেও লড়েছে ওদের বিরুদ্ধে। ওর গুলি লেগেছে ইন্ডিয়ানদের গায়ে, আমি লাগাতে পারিনি। স্বীকার করতে লজ্জা নেই, ভয়ই পেয়েছিলাম আমি। ডজনখানেক নেংটি পড়া লোক মুখে রং মেখে অস্ত্র হাতে যদি বুনো চিৎকার ছাড়তে ছাড়তে ছুটে আসে, তখন ভয় না পেয়ে উপায় কি? তুমি সত্যি কথা বলেছ পিটার, আমি নিজেও ভয় পেয়েছিলাম। হাসল সেন, কিন্তু ধর্মপ্রচারককে চুপ করে থাকতে দেখে আবার বলল, এটাই এখানকার নিয়ম। এখানে ছোট বড় সবাইকেই এরকম সাহসী হতে হয়। যে হতে পারে না সে টিকতে পারে না। তার এখানে না আসাই উচিত। জব লল্যান্ডের কথাই ধরো, কেবল বড় বড় কথা বলে, আসলে ভীতু। আমি বাজি ধরে বলতে পারি, ওরকম সময় এলে লোকটা বোকার মতো এমন কিছু করে বসবে যা ওর নিজের এবং অন্যদের জন্যও মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তা ঠিক, মাথা দোলালো ধর্মপ্রচারক। তাহলে তো টনি ঠিক কাজটিই করেছে। তাহলে তুমি ওকে বকাবকি করলে কেন? ও ওয়াগনটা যেভাবে চালিয়ে এনেছে সেটা ঠিক হয়নি। তোমাদের কথা মতো ইন্ডিয়ানরা যেভাবে পালিয়েছে সেটা ওদের ধাতের সাথে মেলে না। ওরা ওরকম বান্দাই না। তাহলে বোঝা উচিত ছিল ওরা তোমাদের তিনজনের উপর হামলার প্রস্তুতি নিয়ে আসেনি। টনি, সাবধানতার জন্যে তিন পথে এসেছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি ঠিক আছে, আমি হলেও হয়তো তাই করতাম। কিন্তু তাই বলে এরকম ভূতের তাড়া খেয়ে উদ্ভ্রান্তের মতো ছোটার দরকার ছিল না। কিন্তু সেটা টনি বুঝবে কি করে? লয়েস নাছোড়বান্দা। কেন, তা তো পলের মুখেই শুনেছ। ও বলেনি ইন্ডিয়ানরা ওকে ধাওয়া করে এসেছিল? তার মানে তোমাদের দুজনকে নয়। অবশ্য আমি বুঝতে পারছি না ওরা কেন ওর পিছনে লেগেছে। এটা ঠিক, লক্কর ঝক্কর মার্কা অস্ত্র আর মেয়াদ ফুরিয়ে যাওয়া অ্যামুনিশন বেচে ওদের ঠকিয়েছে ও। কিন্তু তাতেই এতটা ক্ষেপে উঠবে? এখানে অন্য কোনো ব্যাপার আছে হয়তো। সেটা কি, আমি ওর মুখ থেকে শুনতে চাই। ও স্বীকার করতে চাইবে না। দরকার হলে পিটিয়ে লাশ বানাবো, তবু ওর পেট থেকে কথা বের করবই। কিন্তু ওরা কিন্তু গতকাল ব্রেড ওয়ালকেও তাড়া করেছিল, মনে করিয়ে দিল লয়েস। করেছিল, কিন্তু তার কারণও আছে। ওয়াল ওদের ঘৃণা করে, কখনো ভালো ব্যবহার করেনি ওদের সাথে। ক্ষুধার্ত হয়ে কিছু খেতে এলে শটগান হাতে দূর দূর করে তাড়িয়েছে। এখন ইন্ডিয়ানরা যখন খেপেছে, ওদের তালিকায় ওর নামও আছে। ওদের না তোলার ক্ষমতা অসাধারণ। থেমে এক মুহূর্ত ভাবল সেন, আবার বলল, তবু আমি মনে করি না ওরা ব্রেডকে নিয়ে অতটা ব্যস্ত হবে। ওদের খেতে দেয়নি বা খারাপ ব্যবহার করেছে, এটা তেমন বড় কিছু নয়। ওরা মনে নাও রাখতে নাও রাখতে পারে। কিন্তু আমার মনে হয় ওরা পলকে সহজে ছেড়ে দেবে না। তাই হলো ওদের দৃষ্টিতে তাহলে ওদের দৃষ্টিতে সে মারাত্মক কোনো খারাপ কাজ করেছে, মন্তব্য করল লয়েস। মাথা দোলালো সেন, এবং তাদের দৃষ্টিভঙ্গি সবসময় আমাদের সাথে মেলে না। আসলে যে যেটাকে যেভাবে দেখে। নাট সিলিকার
ওদের জন্যে ন্যাট চিলিকার ওদের জন্যে অনেক ভালো কাজ করেছে, সেটা আমাদের চোখে। কিন্তু ওরা তা ভালোভাবে নেয়নি। ওদের কাছে ন্যাট বিষের মতো অপ্রিয় ছিল, সেজন্যেই সে মারা গেছে, ম্লান স্বরে মন্তব্য করল ধর্মপ্রচারক। আমি ওকে সাহায্য করতে এসেছিলাম, কিন্তু আসতে দেরি করে ফেলেছি। তুমি 6 মাস আগে এলেও ওকে সাহায্য করতে পারতে না, পিট। কেউই পারত না, কারণ সে সুযোগ ও কাউকে দেয়নি, নিজেই নষ্ট করে ফেলেছে। ঘন ঘন মাথা দোলালো লয়েস, যেন সেনের কথার মর্ম বুঝতে পারছে, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে ওর ভেতর কিছু একটার আন্দোলন চলছে এবং আন্দোলনটা ওর নিজেরই পছন্দ হচ্ছে না। মৃদুস্বরে বলল, তুমি বলছো উতেরা আমাদের কিছু বলবে না? ওরা কি কেবল পলকেই চায়? ওরকমই মনে হচ্ছে আমার। ওকে ছাড়া আমাদের দিকে নজর দেবার কোনো কারণ দেখছি না। তবে এ মুহূর্ত থেকে পরিস্থিতি পাল্টে গেছে। পল যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে ওদের চোখে আমরাও শত্রু বনে যাব। আর ওকে যদি তুলে দিই ওদের হাতে, তাহলে কিছু বলবে না, দেবে? একটু ভাবল সেন, তারপর মাথা নাড়ল। না, তাহলে তো ভুলটা আমিই করেছি, অপরাধীর গলায় বলল লয়েস। সেধে নিজেদের জন্যে বিপদ ডেকে এনেছি। আমিই ওকে এখানে আসতে বাধ্য করেছি। ও তো গোর পাসের উদ্দেশ্যে যেতে চাইছিল। বলেছিল তুমি আর মিসেস হাইট নাকি ওকে হাতে পেলেই ঝুলিয়ে দেয়াই উচিত। কেন, ও নিজেও জানে। তবে ও জীবনে মিডল পার্কে পৌঁছাতে পারত না। গোর পাশে যাবার আগেই মারা পড়ত উতেদের হাতে। আমি ওকে প্রচণ্ড ঘৃণা করি, কিন্তু তবু চাই না ও কিংবা অন্য কোনো শ্বেতাঙ্গ ওই রকম ভয়াবহ যন্ত্রণা পেয়ে মারা যাক। এরপর চুপ হয়ে গেল ওরা। চুপচাপ এগোলো কেবিনের দিকে। ধর্মপ্রচারকের মুখ দেখে মনে হচ্ছে ও যেন পলকের নয় পলকে নয় খোদ শয়তানকে ডেকে এনেছে মা মেরির কোলে বসানোর জন্যে। অনুতাপের অনুতাপে দগ্ধ হচ্ছে বেচারা। ওকে ধাতস্থ হবার সুযোগ দিল সেন। ইন্ডিয়ানরা এখন কি করতে পারে ভাবার চেষ্টা করল। ওর ভয় ছিল ওরা হয়তো ঘোড়াগুলো চুরি করার চেষ্টা করতে পারে, কিন্তু এই পর্যন্ত সে চেষ্টা করেনি। তবে এখন অবস্থা পাল্টে গেছে। রিক পলকে আশ্রয় দিয়ে ওর এখন ওরা এখন ওদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে নিজেদের। ওরা এবার কেবিন আক্রমণের চেষ্টা চালাবে। রিক পল যে কিভাবে উতেদের বিরাগভাজন হবার মতো কাজ করেছে মনে করার চেষ্টা করছে সেন। 12 কেবিনের সামনে অপেক্ষা করছিল ফ্লোরা আর জুলি হাইট। বিশালাকার মহিলার কঠোর মুখ এখন উদ্বেগে আকুল। করাল থেকে বেরিয়ে ব্রেড ওয়াল এগিয়ে এলো ওদের দিকে। দরজার মুখে দাঁড়িয়ে জব লল্যান্ড। ওদের দুজনের মুখে এত ধরনের অস্বস্তিকর ভাব, মনে হচ্ছে কিছু একটা করার মতলব ভাবছে স্বামী স্ত্রী। পালাবার সুযোগ খুঁজছে হয়তোবা। ওয়াগন থেকে উঠানে থামার আগেই ছুটে গেল জুলি। নাতির শুকনো
লাল মুখের দিকে তাকিয়ে কোকিয়ে উঠল প্রায়। কি ব্যাপার টনি, কি হয়েছে? পরক্ষণে তার চোখ পড়ল পাশে বসা লোকটার উপর। চিনতে পেরে হা হয়ে গেল। ওর কথা থেমে গেল। যেন রিক পলকে না, একটা ব্যাটল স্নেক্সকে দেখছে ও। ও সাপটা যেন আচমকা একা ফনা তুলে দাঁড়িয়েছে ওর চলার পথে। ওয়াগন থামিয়ে দীর্ঘশ্বাস টানল টনি। তারপর বলল, আলু খেতে কাজ করছিলাম আমরা। ওগুলো বস্তা ভরে নিয়ে এসেছি। গাজর আর বাঁধাকপিও কিছু এনেছি। কিচেন থেকে হ্যামটাও। বলতে বলতে অবাক হয়ে দাদির দিকে চাইল। ওর কথায় কান নেই জুলির। ওর মুখ থেকে গালাগালির তুবড়ি ছুটেছে। লক্ষ্য ওর পাশে বসা দোকানদার রিক পল। ইতিমধ্যে উঠানে এসে ওয়াগনের পাশে ঘোড়া থামিয়েছে সেন আর লয়েস। এক নাগারে গালাগাল দিতে দিতে দম ফুরিয়ে আসতে থাকলো জুলি। ঘুরল সেনের দিকে। নিজের কালো গেল্ডিংটা নিয়ে ওর কাছেই আসছে সেন। বিস্ফোরিত হলো আবার জুলি। তোমার এখানে নিশ্চয় রশির অভাব হবে না অস্টিন? কোথায় রেখেছে ওগুলো? তা হবে না, মৃদু হাসল সেন। কিন্তু রশি কেন? কি করতে চাও? নিরীহ মুখে জানতে চাইল। বিশাল মুখে আগুনের মতো লাল টকটকে দুই চোখে বিদ্যুৎ খেলতে দেখা গেল জুলির। কি করব সেটা তুমিও জানো বাছা। আমি এই বেজন্মাটাকে ফাঁসিতে ঝুলাবো এখনই। কাজ ঝাঁকালো কেবিন মালিক। দুঃখিত ম্যাম, এইমাত্র মনে পড়ল আমার এখানে বাড়তি কোনো রশি টশি নেই। আমার কাছে আছে, আওয়াজ দিল ওয়াল। আমার ওয়াগনে। দাঁড়াও, এখনই নিয়ে আসছি। তাড়াতাড়ি গজে উঠল জুলি। গেরোটা আমি নিজের হাতে লাগাবো। আগে ওকে ধরে নদীর ধারে নিয়ে চলো। ওখানে উঁচু কচর কটনউড গাছটায় মোটা ডাল আছে কয়েকটা। ওগুলোর যে কোনো একটায় ঝুলিয়ে দেয়া যাবে। ও এখন ছিটে যেন জমে গেছে পল। ওর ছোট কুতকুতে চোখ দুটোতে আতঙ্ক। একবার সেন, একবার লয়েস, আরেকবার জুলির দিকে চাইছে। আচমকা কর্কশ্বরে গুঙিয়ে উঠল লয়েস। তুমি বলেছিলে তোমার সাথে এলে আমাকে যাতে ফাঁসিতে ঝোলানো না হয়, সেটা তুমি দেখবে। সেটা আমি দেখছি, তেতো গলায় বলল ধর্মপ্রচারক। পুরো ব্যাপারটা বিষাদ ঠেকছে ওর কাছে। একটা লোককে ফাঁসিতে ঝোলানোর জন্যে এমন পাগল হয়ে উঠেছে কেন এরা? বুঝতে পারছে না। এটা কোন ধরনের কথা? কথা নেই, বার্তা নেই, জলজান্ত একটা লোককে লটকে দেওয়ার তোড়জোড়। বেডের দিকে তাকালো। ওয়াল, না তুমি রশি আনবে না? জুলির দিকে ফিরল। আমি অবাক হচ্ছি ম্যাম, তুমি রক্তপিপাসু বর্বরদের মতো আচরণ করছো। তুমি এতে নাক গলাতে এসো না পারদি। ঝামটা মারল জুলি। এই লোকটার বদমাইশি সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তোমার বন্ধু সিলিকার সহ আরও বহু লোকের মৃত্যুর জন্যে এ লোকই দায়ী। ও 2 নম্বরই না করলে, উতেদের কাছে অস্ত্র না বেচলে এজেন্সির কেউই ওদের হাতে মারা যেত না। এই লোক শ্বেতাঙ্গদের শত্রু, ইন্ডিয়ানদের দালাল। ঠিক আছে জুলি, এতক্ষণে নাক গলালো সেন। সকাল থেকেই তুমি কেবল চেঁচানোর মধ্যে আছো। এবার দয়া করে থামো। কিচেনে গিয়ে দেখো করার কিছু আছে কিনা। আর বাইরের কাজগুলো আমাদের পুরুষদের করতে দাও। দোকানদারের দিকে তাকালো। এসো পল, তোমার সাথে কিছু কথা আছে। রাইফেল হাতে নিয়ে ওয়াগন থেকে নামলো পল। হুমকি দিল, কেউ আমাকে ফাঁসি দিতে পারবে না। জুলির দিকে তাকিয়ে শাসালো, আমি কখনো কোনো মহিলাকে খুন করিনি।
কিন্তু আমাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করলে এখন ঠিক তাই করব। রশি আনার জন্য অর্ধেক পথ গিয়েছিল ওয়াল। দোকানদারের শাসানি শুনে ঘুরে দাঁড়ালো। তারপর আবার হাঁটা শুরু করলো। রাইফেলের নল রাইফেলের নল ওর দিকে ঘোরালো পল। খবরদার বলছি ওয়াল, আর এক পা এগোলে গুলি করে দেব। আবার থমকে দাঁড়িয়ে ঘাড় ফেরালো ওয়াল। লয়েসের দিকে চাইল। ওর মুখ দেখে মনে হচ্ছে কথাটা শুনলেও ঠিকমতো বুঝতে পারেনি। মাথা দোলালো লয়েস। হাত তুলল বারণ করার ভঙ্গিতে। রাগে ফুঁসছে জুলি। ওর বিশাল বুক ঘন ঘন ওঠানামা করছে হাঁপারের মতো। আগুনের মতো লাল দু চোখ তুলল লয়েসের দিকে। জাহান্নামে যাও পাদ্রী, তুমি পাগল হয়ে গেছো। নইলে ওর পক্ষে কথা বলতে না। আমি 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 পাগল হইনি ম্যাম, কিন্তু আমি ওকে কথা দিয়েছি। আমি কথার বরখেলাপ করতে চাই না। কথাটা কি বলেছি বুঝতে চেষ্টা করো। কিন্তু তুমি কি বুঝতে পারছো না, কথা রাখতে গিয়ে তুমি পক্ষ নিয়েছ একজন চোর, প্রতারক আর খুনির। সিলিকার ওকে অনেকবার নিষেধ করেছে ওদের কাছে অস্ত্র গোলাবারুদ না বেচার জন্যে, কিন্তু বজ্জাতটা ওকে পাত্তাই দেয়নি। এখন ওকে আমরা হাতের কাছে পেয়েছি। যথেষ্ট হয়েছে জুলি। এবার রীতিমতো ধমক দিল সেন মহিলাকে। আমাকে দয়া করে ধৈর্য হারাতে বাধ্য করো না। এরপরও যদি তুমি এই ব্যাপারে একটা কথা বলো, তাহলে তোমার মুখে স্রেফ তালা আটকে দেব। এখন তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খাবারের আয়োজন করতে শুরু করো। কি, আমার মুখে তালা মেরে দেবে? হতবম্ব হয়ে গেল জুলি কেবিনের মালিকের কথা শুনে। তারপর বাজখাই গলায় চেঁচালো, তোমার চেহারা পাল্টে দেব আমি হাতের কাছে পেলে। চেষ্টা করে দেখতে পারো, বিশ্বাস না হলে তোমার হাত দুটো ছিঁড়ে নেব একদম গোড়া থেকে। ঘুষি মেরে মাটিতে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপিয়ে দেব যেন। হাতের রাইফেলটা ওয়াগনের সাথে ঠেস দিয়ে রাখলো সেন। সামনে এগোলো। বেশ, তাহলে এসো, পরীক্ষাটা হয়ে যাক। ইয়াম্পা নদীর পাড়ে এসেছে জুলি আজ 2 বছর। এর মধ্যে কেউ ওকে ফালতু আস্ফালন করতে শোনেনি। সেন এগোতে সেও এগোলো, যেন মুখে যা বলেছে তা হাতে করে দেখাতে 1 মিনিটও দেরি করবে না। হঠাৎ থমকে গেল ও। হা হয়ে সেনের দিকে চেয়ে রইল, যেন দুজনে আসলে কি করতে যাচ্ছে বুঝতে পেরে বেকুব বনে গেছে। ঢোক গিলল, বার কয়েক মুখ খুলল আর বন্ধ করলো। একটা হাত উঠে গেল মুখের উপর, তারপর ঘুরে গেল। ভারী স্বরে ডাকলো, এসো ফ্লোরা, রান্নাঘরে অনেক কাজ জমে আছে। ও দরজার দিকে এগোতে তাড়াতাড়ি সরে গিয়ে জায়গা করে দিল লল্যান্ড আর হান্না। গটগট করে ঘরে ঢুকে গেল জুলি, ওর পেছন পেছন ফ্লোরাও। সেন আর জুলির নাটকটা রুদ্ধশ্বাসে দেখছিল ধর্মপ্রচারক। মহিলা চলে যেতেই নিঃশ্বাস ফেলল। বাপস, জাদ্রেল মহিলা আরও দেখেছি, কিন্তু তাদের কেউই এর ধারে কাছেও আসতে পারবে না। আরে তুমি বাধা না দিলে ওরা হয়তো পলকে ফাঁসি দিয়ে দিত। ব্যাপার কি সেন? এটা তো রীতিমতো ঠান্ডা মাথায় খুন করার মতো হতো, হ্যাঁ? সেজন্যেই তো হাত দিলাম না। কিন্তু জুলি যা বলেছে তার এক বর্ণও মিথ্যে নয়। রিক পল চোর, প্রতারক, খুনি, 3টি অভিযোগই সত্যি। সিলিকার উতেদের সাথে ব্যবসার নামে ওদের হাতে অস্ত্র না তুলে দেওয়ার জন্যে বারবার অনুরোধ করেছে ওকে। ও পাত্তাই দেয়নি। একজন এজেন্ট হিসেবে রিজার্ভেশনের বাইরে কোনো ক্ষমতা ছিল না ওর। কিন্তু তারপরও একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা, খুনের অভিযোগে আমরা সবাই তো গ্রেপ্তার হয়ে যেতে পারতাম। ঠিক বলেছ। হাত থেকে নিজের ঘোড়ার লাগামটা বাড়িয়ে দিল সেন ধর্মপ্রচারকের দিকে। আমার ঘোড়ার পিঠ থেকে স্যাডলটা নামিয়ে নিও আর পলের ঘোড়াটার একটু যত্ন নিও। আর টনি, তুমি টিম হর্সকে ভালো করে দলাই মলাই করে দেবে, ঠিক আছে? চলো পল।
সেনের পেছন পেছন করালের দিকে চলল দোকানদার। ওর উদ্বিগ্ন চোখ বারবার ওয়ালের দিকে যাচ্ছে। ওর হুমকি শুনে যেখানে থমকে দাঁড়িয়েছিল মাছ শিকারী, এখনো সেখানে দাঁড়িয়ে, এক পাও নড়েনি। তবু ভয় পাচ্ছে পল। ওয়ালের কাছে চলে গেল ওরা। সেন বলল, পলকে তুমি যতটা ঘৃণা করো ব্রেড, আমিও তার চেয়ে কোনো অংশে কম করি না। কিন্তু ও যখন এখানে এসে পড়েছে, তখন তুমি ওকে কিছু বলতে পারো না। এরপরে যদি কিছু করতে যাও, তাহলে তুমি ফ্লোরার বাপ হও আর যেই হও, মেরে আধমরা করে ছেড়ে দেব। কি কানে গেছে কথাটা? খুব ভালো করে গেছে, তিক্ত শোনালো ব্রেডের গলা। তুমি যা বলেছ তা করতেও পারবে, কিন্তু তাতে তোমার সুনাম বাড়বে বলে মনে হয় না। গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে কেবিনের দিকে এগোলো ব্রেড, শক্ত পাথুরে মুখে। কিছু দূর গিয়ে হল্যান্ড ও তার বউকে দেখতে পেয়ে থামল, কথা বলল। তারপর তিনজনে মিলে কেবিনের ওপাশে চলে গেল। করালের ওপাশে খড় বোঝাই ওয়াগনের পাশে দাঁড়িয়ে পলের জন্য অপেক্ষা করছে সেন। ও পৌঁছতে ওয়াগনের উপর উঠল। ভাবছে ও, দম্পতির সাথে কিসের অত কথা মাছ শিকারীর? নিচে দাঁড়িয়ে আছে দোকানদার। উঠে এসো, উপর থেকে ডাকলো সেন। আমি এখানে কাজ করতে করতে তোমার সঙ্গে কথা বলবো। না না, ওটা রাইফেলটা নিচে রেখে আসো, এখানে আনার দরকার হবে না। ইতস্তত করতে লাগলো পল। নদীর ওপাশে উইলোর জঙ্গলের দিকে তাকাচ্ছে ঘন ঘন। দেখার চেষ্টা করছে ইন্ডিয়ানরা ওখানে ঘাপটি মেরে আছে কিনা। ভয় পাচ্ছে ওরা হয়তো ওকে অনুসরণ করে ওখানেও আসতে পারে। কিন্তু দেখতে না পেয়ে শেষে কাঁধ ঝাঁকালো। তারপর ওয়াগনের সাথে রাইফেলটা সে ঠেস দিয়ে রেখে উপরে উঠল। ফর্কটা দাও, আমি খড় তুলে দিই। সাহায্যের প্রস্তাব দিল ও কেবিন মালিককে। আর নইলে আমি উপরে উঠি, তুমি খড় ছুঁড়ে দাও, আমি স্টকে সাজিয়ে রাখবো। হাসলো। আরে আমি শুধু দোকানদার নই, এক সময় খামারিও ছিলাম, তখন নিজের স্টকে খড় সাজিয়েছি। মাথা নাড়ল সেন। দরকার নেই, আমি তোমার সাথে কথা বলবো। চাইবো আমার প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে শুনবে, তারপর ঠিক ঠিক জবাব দেবে। আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি পল, এক বর্ণ মিথ্যে বলার চেষ্টা করবে না। মিথ্যে বললে আমি টের পাবো, তারপর এমন ঠ্যাঙানি দেব যে বাকি জীবনটা স্রেফ পস্তিয়ে মরবে মিথ্যে বলেছ বলে। ঠিক আছে? না সেন, একটুও মিথ্যে বলবো না, একদম বংশবদের মতো নিরীহ মুখে বলল দোকানদার। আমি তোমাকে চিনি, জানি তুমি যা বলো ঠিক তাই করো। ঠিক বলেছ, মাথা দোলালো সেন। এখানে ব্যবসা করে টাকা পয়সা তো বেশ ভালোই কামিয়েছ, কি বলো? তা কামিয়েছি, অকপট স্বীকারোক্তি পলের। প্রায় $5,000 মতো সঞ্চয় আছে আমার বউয়ের কাছে। একসময় ডেনভারে ছিলাম, ওখানে একটা খামার ছিল, কিন্তু তাতে সুবিধে করতে না পেরে ডেনভার ছেড়ে চলে আসি। দারুণ অর্থকষ্টে ছিলাম তখন, এমনকি বউ নিয়ে উপোস পর্যন্ত করতাম। তারপর বউকে রেখে আমি একা ইয়াম্পার এদিকে চলে আসি, ব্যবসা করতে শুরু করলাম। আয় যা হতো সেখান থেকে নিজের জন্যে খুব সামান্য রেখে বাকিটা বউয়ের কাছে পাঠিয়ে দিতাম। ততদিনে ও নিজেও একটা কাজ জুটিয়ে নিয়েছিল, আমার পাঠানো টাকা থেকে এক পয়সাও খরচ করেনি। এখন আমরা ঠিক করেছি বাকি জীবন একসঙ্গে কাটাবো, উপভোগ করব পরস্পরের সান্নিধ্য। ছেলেপুলে নেই, না, আমি মনে করি না থাকাতে ভালোই হয়েছে। আমার যা জীবন, তোমরা আমাকে চোর বদমাইশ খুনি সব কিছুই ডাকো। তোমাদের ধারণা মান সম্মান জ্ঞান জিনিসটা আমার মধ্যে নেই। বেশ, তোমরা যা ভাবো, কিন্তু এটাও চিন্তা করে দেখো ওই লালমুখ শয়তানগুলোর সঙ্গে আমাকে কতটা ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হয়। ওরা তো বর্বর, তাই না? আমি আর আমার বউ যদি উপোস না করতাম, তাহলে ইয়াম্পার এ নরকে কখনো আসা হতো না। তুমি যদি আমার অবস্থায় পড়তে,
তাহলে এখন আমাকে যে ভাষায় গালমন্দ করছো ওগুলো তোমাকেও শুনতে হতো। সেটা তোমার ধারণা, মাথা নাড়ল সেন, আমার নয়। ইন্ডিয়ানদের সঙ্গে গোলমালের কথা কিভাবে শুনলে? সোমবার রাতে জনাকয়েক সেনাসহ স্যান্ডস আর গর্ডন এসেছিল আমার দোকানে। ওদের মুখে শুনলাম উতেরা উশৃঙ্খল হয়ে উঠেছে। ওরা চলে যাবার পর আমিও পালালাম। চেস্টনাটটা নিয়ে কাছে একটা র্যাভিনের ভেতর গিয়ে গা ঢাকা দিলাম। শয়তানগুলো ঠিকই ঠিকই এলো, আমার দোকানপাট সব জ্বালিয়ে দিল। সেটা তো মঙ্গলবার সকালের ঘটনা, একদম সকালে, ভোরে ভোরেই ঘটেছে। সূর্য ওঠার আগেই পালিয়েছে ওরা। আগুনের আলোয় ওদের কয়েকজনকে চিনতে পেরেছি। আমাকে পেলে কচুকাটা করতো ওরা, তাই ওরা নদী পেরিয়ে চলে যাবার আগে র্যাভিন থেকে বেরোয়নি। নেতা ছিল নিশ্চয় একজন। কে? নগুয়া। একদম বাচ্চা বাচ্চা চেহারা, বয়স কিন্তু 20 পেরিয়ে গেছে। একটা পিন্টোতে বসা ছিল। ওদের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া ওটা। বেরেড ওয়ালের উপর হামলার নেতৃত্ব দেয়া উতেটাই বোধ হয় এই নেত নো এই নসুয়া, ভাবল সেন। কারণ লোকটার বয়স এবং ঘোড়ার যাত্রার সাথে পলের বর্ণনার মিল আছে। এর চেহারাও প্রায় কিশোর সুলভ। কিন্তু তাহলে অত দূর থেকে এত তাড়াতাড়ি এলো কী করে? পলের দোকান থেকে এখানে অনেক দূরের পথ। পথে 20 মাইল পার্ক বেরিয়ে আসতে হয়। তবে যদি খুব ভোরে ভোরে রওনা দেয়া যায় এবং জোর কদমে ঘোড়া ছুটিয়ে আসে তাহলে অসম্ভব নয়। পল বলছে ওরা দোকানে আগুন ধরিয়ে দিয়ে সূর্য ওঠার আগেই যাত্রা করেছে ওকে ধরার জন্যে। ওরা হয়তো ভেবেছিল দোকানদার গোর পাশের দিকে পালিয়েছে, তাই ওরাও গোর পাশের পথ ধরেছে। হাতে নাতে গ্রেপ্তারের জন্য যতটা সম্ভব দ্রুত ছুটেছে, কিন্তু ওর নাগাল না পেয়ে শেষে ওয়ালের উপর চড়াও হতে চেয়েছে।